আমি আমার আওয়ামী লীগের নেতা কর্মী ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, এই মুহূর্তে আপনাদের সর্বাত্মকভাবে প্রধান প্রোগ্রাম হওয়া উচিত আন্ডারগ্রাউন্ড এবং নোট টার্গেট টার্গেট মাহফিল গেরিলা কায়দায় মোকাবেলা করার চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন, যে বেশি উন্মাদ হয়ে গেছে, যে বেশি রকমের ডিস্টার্ব করতেছে আপনার এলাকায়, যে আমার ভাইদের কিভাবে হত্যা করতেছে, আমার বোনদেরকে হত্যা করেছে, আমার মায়েদেরকে হত্যা করতেছে, তারা আমার ভাইদেরকে ঘরে থাকতে দিতেছে না, ওদের নামটা নোট করুন, টার্গেট করুন। কতদিন লাগবে? 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, ঠিকই একদিন আপনার টার্গেটে আপনার ফান্দের মধ্যে ও পা ফেলে দেবে। ঠিক ওই সময় গেরিলা কায়দায় 2-4 জন ধরে চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দিতে হবে। ভাই, চুপ করে বসে থাকা যাবে না। এই মুহূর্তে গেরিলা কায়দা ছাড়া কোনো উপায় নাই। আমরা শেষ শব্দে বিএনপির উপর প্রত্যাশা করেছিলাম যে তারা সঠিক অবস্থানে ফিরে আসবে, কিন্তু এক এক করে যখন দেখছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্ব পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের হাতে বিকিয়ে দেওয়া হচ্ছে, তখন আর চুপ থাকতে পারি না। সাধারণ মানুষকে বোঝাতে হবে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রামটা শুধু আওয়ামী লীগের জন্য না, শুধু এই মাঠে থাকাই যে রাজনৈতিক দলগুলো দেখতেছেন এই জামাতি জঙ্গিগুলো তাদের বিরুদ্ধে না, আমাদের এই সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের লড়াই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং এই দেশের মধ্যে থাকা তাদের প্রতিনিধি যারা, তাদের প্রতিনিধিত্ব যারা করতেছে এই বিএনপি জামাতিরা, এই জুলাই জঙ্গিরা যারা পাকিস্তান এবং পশ্চিমাদের দালালি করতেছে এবং তাদের প্রতিনিধিত্ব করে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ, আমার দেশের বঙ্গোপসাগর, তাদের যুক্তরাজ ফিরানোর অনুমতি সহ সার্বভৌমত্ব তাদের হাতে বিকিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সাথে নিয়ে গণ বিস্ফোরণ সৃষ্টি না করতে পারলে এ থেকে কোনো আমাদের উদ্ধারের সুযোগ নাই। অবশ্যই সাধারণ মানুষকে টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশের যে সকল আমাদের 67,000 গ্রাম ধরে যত মানুষ আছে তাদেরকে ফুসে উঠতে হবে, নদীর ঢেউয়ের মতো তাদের প্রলয় সৃষ্টি করতে হবে এবং প্রলয় থেকে মহাপ্রলয় সৃষ্টি না করতে পারলে কিন্তু এই সার্বভৌমত্ব চরম হুমকির মধ্যে পড়বে। তাই এই সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই সাধারণ মানুষ যে যে ধর্মের আছেন না কেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওই 47 সালের ভাগ হয়ে যাওয়া পূর্ব পাকিস্তানের ভিতরে থাকবেন নাকি 71 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পেয়েছি, যে লাল সবুজের পতাকা পেয়েছি, সেই পতাকা তলে থাকতে চান, সেই মানচিত্রের মধ্যে থাকতে চান, এই চিন্তা আপনাকে করতে হবে। সেই চিন্তা করার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আমি 71-এর বাংলাদেশে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই আপনার স্ব ধর্ম উপাসনালয়ে গিয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে শপথ নিতে হবে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, লাল সবুজের পতাকা রক্ষার জন্য। যারা ওই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেছে এবং তাদের কাছে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিতেছে, ওই পরাজিত পাকিস্তানের সাথে আমাদের কোনো চুক্তি হইতে পারে না যত সময় না পর্যন্ত 1971 সালে আমাদের দেশ থেকে তারা যে 30,000-এর অধিক মিলিয়ন ডলারের সম্পদ লুট করে নিয়ে গেছে এবং তৎকালীন সময় আপনারা জানেন এই বাংলার সাধারণ মানুষগণেরা স্বর্ণ অলংকার গুরুত্বপূর্ণ সম্পদ কেন্দ্রীয় ব্যাংকে রাখতো। সেই ব্যাংকের অবস্থান ছিল করাচিতে। একটা কানা কই পয়সা ওরা আমাদেরকে ফেরত দেয়, সেই সকল অর্থ ফেরত দেওয়া এই ভূমিতে এসে নাকে খত দিয়ে একেবারে জোর হাসতে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের সাথে আমাদের বসে কখনো হাসি মুখে কথা হইতে পারে না। সেখানে ওরা আমাদের দেশের নিরাপত্তার বিষয়ে চুক্তি, মাদকের বিষয়ে চুক্তি, সন্ত্রাসবাদের দেশ হিসাবে আরেকটা মানে সন্ত্রাসবাদ যেখানে কায়েম করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চুক্তি, এই ধরনের চুক্তি কোনোভাবেই এই জাতি মেনে নিতে পারে না। তাই আপনি 71-এর বাংলাদেশকে থাকতে চান আর না চান আমি জানি না, আপনি কোনটা চাবেন, কিন্তু আমি সহ আমার দেশের লক্ষ লক্ষ ভাইরা তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের পূর্বপুরুষরা, তাদের প্রজন্ম থেকে প্রজন্মরা যত সময় পর্যন্ত এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবকটাকে উৎখাত করতে না পারবে, তার অক্সিজেন চিরতরে বন্ধ করতে না পারবে, তত সময় পর্যন্ত তারা লড়াইয়ের সংগ্রাম চালিয়ে যাবে বলে ওয়াদাবদ্ধ হয়েছে। তাই সাধারণ মানুষকে এখন ওয়াদাবদ্ধ হতে হবে, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তা না হলে প্রতিদিন আজকে কক্সবাজার, কালকে সিলেট, অমুক দিন তমুক দিন, আজকে 4 মাসের ব্যবধানে 1114 জন সাধারণ মানুষকে ওরা হত্যা করেছে, একজন আসামি গ্রেপ্তার হয় নাই। 4 মাসের ব্যবধানে প্রায় 1000-এর অধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন ধর্ষকও গ্রেপ্তার হয় নাই। ওরা গ্রেপ্তার করবে না, কারণ ওরা এই দেশের প্রতিনিধিত্ব করে না। এই দেশের জনগণ, এই দেশের মানচিত্রের প্রতি ওদের ন্যূনতম দায়বদ্ধতা নাই। তাই সাধারণ জনগণকে এখন চাপে নিয়ে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াইয়ের ডাক দিতে হবে, সর্বোচ্চ ভাবে এদের বিরুদ্ধে গণবিস্ফোরণ আমাদের সৃষ্টি করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। এলাকার ভাষায় বললো হাসেন নাকি আইবো নাকি,
আমি বলি, তোরা কি বলিস, তোরা কি আইতে বলি? আমরা তো আইতে বলি। এখন যদি উনি এয়ারপোর্টে আসে, তোরা যাইবি নি? ও যাইবো না কেন? যদি চাকরি চলে যায়, চাকরি যাইবো কি? যদি গুলি করে মরে যাব। তো এখন তুই একলা যাইবি না, আরো মানুষ যাইবো? ওই কোনো গরিব মানুষ থাকবো না, সব মানুষ যাইবো। এখন দিস ইজ দি রিয়াকশন অফ এ, মানে একটা একটা দারোয়ানের রিয়াকশন হলো এইটা। আজকে একটা জায়গায় গেছিলাম, আসার পথে কিছু রিক্সাওয়ালার সাথে কথা হচ্ছিল। এখন সবারই একই কথা, উনি কবে আসবেন, উনি কবে আসবেন। তাহলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মনে হচ্ছে যে এই যে পাবলিকের যে একটা মানে ইয়েটা আর কি, যে মনের কথাটা ওনাদের কানে গেছে, এই জন্য আজকে কিন্তু বড় কথা বলে নাই। উনি বলছেন না, উনি আইনের মানে আইনকে মোকাবেলা করুক। উনি যদি বলতেন যে আসুক না, তাহলে আমরা জেলে ঢুকে ওনাকে ফাঁসি দিব, এই কথাটা বলার সাহস এখনো হয়নি। আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবরে বলি, হ্যাঁ, এখন আপনাদের এত বিচলিত হওয়ার কি আছে? উনি আসুক, ফাঁসিরা। উনি তো বলছে আমাকে বিমানে পাঠাইছেন, আবার বিমান পাঠান, তারপরে জেলের জায়গা ঠিক করেন, ফাঁসির মঞ্চ ঠিক করেন, আমাকে ফাঁসি দেন। দেখি দেন না ফাঁসি শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনার হিস্ট্রিটা হইলো, আপনারা গত 2 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগও এই জন্য এস্টাবলিশ করতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই আপনারা। তাহলে আপনাকে শেখ হাসিনাকে কি দিয়ে তাকে ফাঁসি দিবেন? ওই যে কোথায় টেলিফোনের কথা, ওই যে ফালতু কথা, তারপর আইসিটি মামলা। আজকে একজন আইনজীবীর সাথে কথা হচ্ছিল, উনি মানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্লাস হইলো মানে একজন মানে আইনজ্ঞ, আরেকজন আইনজীবী ছিল, যে এই যে আইসিটি মামলা যারা অ্যামেন্ডমেন্ট করছে তাদের ফাঁসি হবে একদিন। দে উইল হ্যাভ টু ফেস ট্রায়াল, তাদেরকে এই ট্রায়াল ফেস করতে হবে। এবং এটা যদি টিকে, এবং দিয়েই কিন্তু ওনারা কিন্তু ওনাদের কিন্তু ফল ভোগ করতে হবে। তাহলে আজকে যে অবস্থার মধ্যে আপনারা আছেন, আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আপনারা মানে আপনার চাচা কি করলো, আওয়ামী লীগের নিষিদ্ধ করলো, আর আপনি একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন। আরো হলো যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বললে তাকে জেলে পাঠাবেন। খুব ভালো কথা, জেলে পাঠান। এই দেশের কয়েক কোটি মানুষ রেডি আছে, দেখি কয়জনকে আপনার জেলে পাঠাতে পারেন। আজকে আসলে মানে আপনার সারা দেশের মধ্যে আপনারা ওখান থেকে মুভমেন্ট করতে পারেন। সারা দেশের মানুষ চাইতেছে, অন্তত গরিব মানুষরা চাইতেছে তাদের যে অবতার বা তাদের যে মানে একজন ইয়ে আর কি আপনার মানে আপনার উদ্ধারকর্তা, সেটা হলো শেখ হাসিনা। উনি বাংলাদেশে ফিরে আসুন। তাহলে আজকে উনি তখন বলছে, উনি হিসাব করে এবং সিদ্ধান্ত নিয়ে এই কথাটা বলছেন। সুতরাং এখানে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এবং কবে আসবে সেটা পরিস্থিতি বলবে। এবং উনি যদি বাংলাদেশে আসে, আমি আপনাকে আগেও বলছি, মেঘনা থেকে গাজীপুর, নরসিংদী থেকে মুন্সিগঞ্জ মানুষ ছাড়া কি থাকবে না? আজকে বাংলাদেশের এই অবস্থা, কারণ গত 2 বছরে এটা মানে শেখ হাসিনার মানে আপনার আছে, সাথে সাথে আপনারা যে সম্পূর্ণভাবে ব্যর্থ, এটা আজকে প্রমাণিত। আপনি দেখেন গতকালকে ইউনুসের প্রতিনিধি কি বলছে, ইউনুসের প্রতিনিধি সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা ওদেরকে 5 বার চিঠি দিয়ে জানাইছি, 10 বার তাদেরকে মৌখিক সতর্ক করছি, তারপরও তারা কিন্তু টিকা নেয় নাই। আজকে যে টিকা যে সংকট, আজকে যে মানে আপনার যে এই যে একটা মহামারী সৃষ্টি হয়েছে, এটার জন্য ওই সরকার দায়ী এবং ইউনুস দায়ী। ইউনুস কিন্তু যদি বাঁচি থাকে, ইউনুস কি এই হত্যাকাণ্ডের মানে এটা কি সে কি এড়াইতে পারবে? উই ক্যান নট ডু ইট। কারণ ইউনুসেফের এই কথাগুলোই তো সাক্ষী। তারপরে তার মানে আপনার স্বাস্থ্য উপদেষ্টা কি বলছিলেন ওনার মানে ফেসবুক স্ট্যাটাসে, যে আমরা কয়েকবারই প্রধান উপদেষ্টার সেখানে এই টিকা চাহিদা পত্র পাঠাইছে, সেখান থেকে ফেরত আসছে এবং তারা নাকি টেন্ডার করবে। তাহলে এই যে অবস্থা, আজকে যে একটা মহামারী সৃষ্টি হয়েছে সারা দেশে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বলতে নাই। রিক্সাওয়ালারা বলতেছে আগে রুগী করতাম 1200 টাকা, এখন 500-600 টাকাও হয় না। তারপরে এখানে তার বড় ভাড়া, খাওয়া দাওয়া দিয়ে সে তার কি থাকে, কিছুই থাকে না। আজকে দেশের এই যে কঠিন অবস্থা, সাধারণ মানুষের ইনকাম কমে গেছে,
চালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা সবজি মানে আপনার মানে মাঝখান দিয়ে 15 দিন কোনো ইয়ে পাওয়া যায় নাই, আপনার বৈচিত্র্য পাওয়া যায় নাই। এখন পাওয়া যাচ্ছে, দেখেন প্রত্যেক লিটারে 20 টাকা 30 টাকা করে বেড়ে গেছে। প্রত্যেকটা মানুষ বাঁচবে কি করে? আমরা আবার আসছি, দেখবে আপনার কাছে আবার আসছি। আমরা একটু সেলিম ভাইয়ের কাছে যাই। সেলিম ভাই, হ্যাঁ, সেলিম ভাই, রাজ্জাক ভাই একটা কথা বললেন যে গভর্নমেন্টের একটা সুর নরম, কিন্তু এই বিষয়ে বলা আছে যে যেটা ডক্টর জাহিদুর রহমানও বলছিল, উনি বিচার ফেস করুক, উনি যদি নির্দোষ প্রমাণ করতে পারে, হ্যাঁ, তারপরে কিন্তু আইসিটি আদালতে যখন রায়টা হয় তখন বলা হয়েছিল যে যেহেতু তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করেন নাই, তিনি আপিল করতে পারবেন না। আর শেখ হাসিনা যে আসতে চান, এইটা একটা ব্যাপার হচ্ছে, ওই আপনার খেয়াল আছে যে জাতিসংঘের 3 জন রিপোর্টিয়ার এই বিচারকে প্রশ্নবিদ্ধ বলে, গ্রহণযোগ্য হয় নাই বলে ইউনুস গভর্নমেন্টকে চিঠি দিয়েছিল। সেই ইউনুস গভর্নমেন্ট চিঠির জবাব দেয় নাই, তারা পরে তারা এটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। এই এই যে আন্তর্জাতিক যে অবস্থান সেক্ষেত্রে বিচার নেই, এই কারণে কি মনে হয় সরকারের সুর নরম? হ্যাঁ, ধন্যবাদ ফজল বাড়ি, ধন্যবাদ রাজ্জাক ভাই, আপনি সুন্দরভাবে বলেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলি, এই সরকারের আগের যে সরকার, বাটপার ইউনুসের যে সরকারটা ছিল, মাফিয়া ডনের ইউনুসের যে সরকারটা ছিল, তারা শেখ হাসিনাকে ফেরত চায় একটার পর একটা পত্র দিয়েছে, বহুবার 5 বার পত্র দিয়েছে, এবং ইন্টারপোলের মাধ্যমে ধরে আনার ব্যাপারেও কথা বলেছে। তারা এখন তোতলাচ্ছে, তারা এখন ভয় পাচ্ছে। কারণ ভয় পাচ্ছে কেন? তারা জানে তারা যে কাজটা করেছে সেটা একটা রাষ্ট্রদ্রোহী কাজ। তাদেরকে দায়মুক্তি দিয়েছে ওই অন্তরীণ সরকার বা সরকার। যার জন্য মাহফুজ আলম থেকে আরম্ভ করে যতগুলো টোকাই আছে, সব টোকাইদের কথাবার্তা এখন উল্টিয়ে গেছে এবং তাদের সুর পাল্টে গেছে, এবং তারা তোতলাচ্ছে, তারা ভয়ভীত। কারণ তাদের ক্যাম্পে ভয়ভীত। একই জিনিস বিএনপির ক্যাম্পে এখন দেখা দিচ্ছে। আজকে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, যে যে এস এ আলমের পেরোলে ছিল বা এখনো আছে তার পেরোলে, সেই লোক বলতেছে আসুক উনি, আমরা আসলে তাকে, একজন তো বিএনপির একজন বলেছে আসলে তাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব, আসুক। আমি এখানে বলতে চাই যে শেখ হাসিনার তৃণমূল, কোটি কোটি তৃণমূল প্রস্তুত আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, বা গতকালকে আমাকে ফোনে একজন বললেন সিলেট থেকে, তারা 5 বাস নিয়ে 5 লক্ষ লোক নিয়ে তারা এয়ারপোর্টে আসবে। তো তৃণমূল রেডি আছে। তো রাজ্জাক ভাই উদাহরণ দিলেন, সাধারণ জনগণ পর্যন্ত রেডি আছে। তো তারা কোনো প্রমাণ করতে পারে নাই। আর যে প্রশ্নটা করা হলো আমাকে, যেটা করলে ফজল বাড়ি তুমি, সেটাতে আন্তর্জাতিকভাবে এই কোডটাকে একটা বেআইনি কোড বলা হয়েছে, কারণ এই কোডটার কনস্টিটিউশনটাই ঠিক হয়নি। যেটা সারা হোসেন এবং সারা হোসেনের হাজবেন্ড মিস্টার বার্গম্যান অলরেডি বলে ফেলেছে, দেশের মধ্যে, দেশের বাইরে আন্তর্জাতিক কোর্টে, যেটা জেনেভাতে এবং ইয়েতে হেগে আছে, সেখানে পর্যন্ত বলা হয়েছে যে এই কোর্ট কনস্টিটিউশন করাটাই ভুল হয়েছে। এই কোর্টে কোনো বিচার হতে পারে না কোনো একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর। সেকে যদি ক্ষমতার চ্যুত করে, তার দোষারোপকে খুঁজে বের করতে হবে। এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণিতই হয়নি। তারা একজন ফাঁসি দরজা, তাজুল ইসলাম এখন দেশের বাইরে গিয়ে বলতেছে আমরা তাকে ফাঁসি দিতে চাইনি, সে ইউনুস তাকে জোর করে লেখিয়ে নিয়েছে ফাঁসি দিতে। যে কোর্ট ইউনুসের কথায় চলে, মবের কথায় চলে, সেই কোর্ট থেকে বিচার আশা করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সালাউদ্দিনের যে ভিডিওটা আমরা একটু আগে দেখলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে এবং প্রোগ্রামের চলাকালীন, সালাউদ্দিনের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এখনো ভিন্ডিকটিভনেসে আছে, এবং তারা শেখ হাসিনার প্রতি তাদের যে আক্রোশ, সেটা শেখ হাসিনার দোষটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। এই যে তারা জুলাই আন্দোলন বলে, এটা তো আন্দোলন তো বলিনি, এটা জঙ্গি আন্দোলন, এটা জঙ্গি উত্থান। এই জঙ্গি উত্থানের মধ্যে পুলিশ কয়টা লোক মেরেছে এবং স্নাইপার এবং পিছন দিকে কতজন মারা গেছে। সাধারণত আমরা যখন 60 সালের মাঝা থেকে আরম্ভ করে 70 সালের প্রথম দিকে যত আন্দোলন করেছি, প্রথম দিকেই আসাদ প্রথম দিকেই মারা গেছিল। আসাদ, যার নামে আসাদ গেট হয়েছে, আসাদ মারা গেল, তারপর মতিউর মারা গেল। যে এইসব প্রথম দিকেই তারা মারা যায়, তারা পিছন দিক থেকে মাঝখানে কেউ মারা যায় না। তার মানে এটা একেবারে পরিকল্পিতভাবে তাদের নিজস্ব লোক করেছে। তার প্রমাণ হচ্ছে ব্রিগেডিয়ার শওকত,
তার বক্তব্যতে প্রথমেই বলেছে যে 7.62 পুলিশের কাছে থাকার কথা না, তার মানে কারা করেছে। তো তাদেরকে এই দেশদ্রোহিতার মানে ভয়ে তারা এখন উল্টাপাল্টা কথা বলছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে তারেকের মন্ত্রী, সেও পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে যে শেখ হাসিনা একটা চ্যালেঞ্জ নিয়েছে। শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু তনয়, ইনি সৎ, উনি একেবারে দৃঢ়, উনি জানেন যে উনি কোনো অন্যায় করেননি, সেজন্যই ওনার মধ্যে একটা স্পিরিট আছে যে উনি আসবেন যখনই আসুক, আমি টাইম ফ্রেম বলি না, যখনই আসুক তখন আসবে এবং তাকে জনগণ এর রায়তে তাকে আসবে। উনি কারো কথায় আসবে না, উনি আসবেন ওনার নিজের ইচ্ছা এবং ভারতের কাছে এই সরকার নাকি চেয়েছে, বলেছে, কখন চেলো আমরা জানি না, আমার এখন পর্যন্ত প্রজ্ঞাপনও দেখিনি। এই যে প্রজ্ঞাপন একটা জারি করেছিল ইউনূস সরকার, হাসিনার কোনো বক্তব্য পাবলিশ করা যাবে না, সেটা আইন আকারে আসে নাই, সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। সুতরাং যে কেউ এখন হাসিনার বক্তব্য পাবলিশ করতে পারে বাংলাদেশে। ভারত গভর্নমেন্টের বিভিন্ন ব্রিফিং এ বিভিন্ন সময় বলা হয়েছে যেটা উনি যখন আসেন আমাদের এখানে, উনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, উনি এখানে বন্দি না, যে বন্দিবনের চুক্তি এখানে উনি বন্দি না। তারপর হচ্ছে এক পর্যায়ে তারা বললো তোমরা যে রায়ের কথা বলছো তার বিরুদ্ধে ওই রায়ের কাগজপত্র আমাদেরকে দাও, আমাদের আইনজীবীরা বা আমাদের কোর্ট এগুলো দেখবে। সেটা ওই কাগজপত্র কিন্তু কখনো দেওয়ার চেষ্টা করে নাই সরকার, কিন্তু চেষ্টা করেনি। আপনি আর কি মনে করেন কিনা, শেখ হাসিনা বারবার বলছিলেন তার দলের নেতাদের তোমরা দেশে যাও আমি আসছি, তার এই বক্তব্যে দলের নেতাদের কাছে ওই ধরনের রেসপন্স পাওয়া যায় নাই। এই প্রেক্ষিতে থেকে তিনি নিজেই বলেছেন আমি যাচ্ছি। হ্যাঁ, উনি যাচ্ছেন এবং আমরা গত টকশো তো শুনলাম আমাদের যে কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনিও যাবেন। তো এখন উনি যাচ্ছেন, এই জন্যই যাচ্ছেন, উনি সবাই তৃণমূল সহ নেতাকর্মী যারা বিদেশে আছে তারা সবাইকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করতেছেন এবং নিশ্চয়ই সিচুয়েশন ভালো হলে তারা যাবেই। এখন সিচুয়েশন অনেকটা অনুকূলে এসছে, কারণ আন্তর্জাতিক প্রেশার আছে। আন্তর্জাতিক প্রেশারে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুটোই বলবো আমি, রিজিওনাল প্রেশার, যে শেখ হাসিনাকে আনতে হবে ফিরে। কিন্তু তারা যে প্রতিহিংসামূলক যে কথাবার্তা বলতে আরম্ভ করেছে এখন গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে মানি চাই না মানি, নির্বাচন একটা হয়েছে, সেই নির্বাচিত গভর্নমেন্ট যদি এখন এই কথা বলে, তার মানে বোঝা যাচ্ছে যে এরা ইউনূসের যে ভূত তাদের উপরে আছে এবং ইউনূসের এক্সটেনশন তারা, এটা যে আমরা সবসময় বলি, আমি রাজ্জাক ভাই সহ আরো অনেক জায়গাতেই আমরা বলতেছি যেটা ইউনূসের এক্সটেনশন গভর্নমেন্ট, সেটা প্রমাণিত করে দিচ্ছে তাদের কথাবার্তা থেকেই। তারা যে একটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের যে নিজস্ব আমিত্ব আছে, সেই আমিত্বটা তারা ধরে রাখতে পারছে না। বিএনপির নিজস্ব কোনো পলিসি নাই, এখন পর্যন্ত তারা ইউনূসের পলিসি নিয়ে চলতেছে। তো এই যে ভারত যেটা বলেছে, ভারতের কাছে তারা দেয়নি কেন? তারা এক্সট্রাডিশন যাচ্ছে, যদি সে বন্দি না, সে তো স্টেট গেস্ট, she is a state guest of Indian government and Indian Prime Minister. তো স্টেট গেস্ট যেখানে আছে সেখানে তো তারা এইভাবে তাকে ছাড়বে না, কোনো মতে ছাড়বে না। তার নিরাপত্তা তাদের কাছে আটমোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো দেশ, আপনার কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, যার মধ্যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা আছে, কখনোই তাকে পাঠানো হয় না। আমেরিকা টেক্সাস থেকে মৃত্যুদণ্ড নিয়ে অনেক দাগি আসামি কানাডাতে এসে আশ্রয় নিয়েছে, রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এখানে আছে, তাদেরকে ফেরত পাঠানো হয় না। আমেরিকা বহু চেষ্টা করেছে, কোন রকমের ডিলই তারা করে না। স্ট্রেট একটা কথা, মৃত্যুদণ্ড থাকলে দিব, লাইফ সেন্টেন্স দিলে আমরা পাঠাবো। কিন্তু এখানে তারা তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড দিয়ে দিল, ফাঁসি দিয়ে দিল এবং বিচার আরো মামলাতে তাকে মানে সংযুক্ত করলো, যেগুলা কোনো প্রমাণিত হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, যে কোর্টের উকিল, যে কোর্টের জাজ, যে কোর্টের প্রসিকিউটর, যেখানে বায়াসড এবং জানে যে আমরা কি রায় দিব, জামাত ইসলামী এটা প্রতিশোধ নেওয়ার জন্য এই অলরেডি এইটা সেট আপ করেছে। এখন এটার বিরুদ্ধে এই যে রাজাক ভাই যেটা বললেন, জনগণ, সাধারণ জনগণ যখন ফুসে উঠবে, সাধারণ জনগণ যখন নামবে, সাথে সাথে তৃণমূলরা তো রেডি আছে। ছাত্রলীগের অলমোস্ট 1.5 কোটি
কর্মী সব রেডি, তারপরে যুবলীগের রেডি, আওয়ামী লীগের কর্মীরা তৃণমূলে রেডি হচ্ছে, তো তারা সবাই রেডি হয়ে আছে, এদেরকে উৎখাত করতে হবে। এবং আমি বলছি না যে আমরা ওভারনাইট সরকারে আসব, এবং শেখ হাসিনা যে আসবেন এর মধ্যে কোনো ভুল নাই। এবং আসতে তারা কেন ভীত? তারা ভীত কারণ তারা রাষ্ট্রদ্রোহিতা কার্যক্রম করেছে, যার জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলা তাদেরকে ফেস করতে হবে। যদি তোমার মনে থাকে আরেকটা বিষয় আপনার একজন দর্শক লিখেছেন হ্যাঁ, এটা যে বুঝতে আমি শেখ হাসিনা ভারতের নিরাপদে আছেন, এটা বোধহয় তার ভালো লাগে না। উনার বাবারও ভালো লাগেনি বঙ্গভবনের নিরাপত্তা নিয়ে থাকতে। একটা বিষয় ভেবে দেখেছি কখনো, 32 নম্বরে বঙ্গের মৃতদেহ তার হাতে প্রিয় পাইপ ছিল, এটা নিয়ে বহু কবিতা লেখা হয়েছে। ওই সময় তার গায়ে পাঞ্জাবি ছিল কেন? পুরুষ মানে জামা পরে ঘুমায় না, ঘাতকরা বাইরে থেকে বলে। উনার এই বক্তব্য যে শেখ হাসিনা একটা নিরাপদে আছেন, সেই নিরাপত্তা তার ভালো লাগছে না, উনি আর কি এটি পছন্দ করছেন না, উনি যে আসার কথা বলছেন। না, এটা দর্শক একটু মিসইন্টারপ্রেট করেছে। উনি আসতে চাচ্ছেন, আমি গতকালকে কয়েকটা টক শোতে বলেছি, কালকে আমাকে অনেকেই ডেকেছিল, আমি কয়েকটা টক শোতে বলেছি, গত পরশু দুদিনও বলেছি যে অসুস্থ শরীর নিয়ে আমি বললাম যে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে কিছু লোক, এটা ওরাই করতেছে যে আমরা প্রতিহিংসার মধ্যে আর যাব, মানে আমরা ফিরে আসতেছি যে আমরা তাদেরকে প্রতিহিংসার মধ্যে হ্যাঁ, যারা অন্যায় করেছে। শেখ হাসিনা আইনের শাসন বিশ্বাস করে, বঙ্গবন্ধু আইনের শাসন বিশ্বাস করে, আইনত ভাবে আমরা যাব, আইনত ভাবে এই মুক্তিযুদ্ধের বিপক্ষে যেসব সন্ত্রাসী আলবদর আল সামস ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। আইনত ভাবে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধু সব 22 জন পরিবারের মেম্বারকে যারা হত্যা করেছিল তাদেরকে ফাঁসি দেওয়া, আইনগত ভাবে তাদেরকে আইনের প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে শেখ হাসিনার যে তারা বলছে শেখ হাসিনা দোষী, শেখ হাসিনা কিসের জন্য দোষী প্রমাণ করুক তারা, প্রমাণ তো নাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা শেখ হাসিনাকে ডিফেন্স করারও কোনো চান্স দেয়, আর যে কোর্টে করেছে সে কোর্টটাই তো ভুল, সে কোর্টটাই ভুল। তো যে দর্শক যে বক্তব্যটা লিখেছেন যে হ্যাঁ আপনি নিরাপদে আছেন, এর মধ্যে কোনো ভুল নাই, নিরাপদে আছেন, কিন্তু দেশ তো জাহান্নামে চলে যাচ্ছে, দেশটা তো ধ্বংসের পথে চলে যাচ্ছে। গত 2 বছরে ইউনূস ধ্বংস করে গেছে, আবার এখন তারেক জিয়া তার ভাষ্যপুত্র হয়ে তাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি যেটাতে আমরা দেখবো, যা দিক নির্দেশনা পাইনি, যাতে বুঝতে পারবো দেশে কিছু একটা উন্নত দিকে যাচ্ছে। সুতরাং এটা একটা ভুল ধারণা। আমি দর্শককে বলতে চাচ্ছি এইভাবে যে আপনি আর গভীরভাবে চিন্তা করে দেখেন, যেটা লিখলেন উনি নিরাপদে আছেন, ঠিক আছে, উনি ব্যক্তিগতভাবে নিরাপদে আছেন, খুব ভালো, ওটা কোনো অসুবিধা নাই। কিন্তু উনি দেশের বঙ্গবন্ধু এবং ওনার কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশকে ভালোবেসেছেন, উনি দেশের কিভাবে অগ্রগতি হবে সেটা ওনার নিজের 19 বার উনি বার হয়ে গেছে। এবার এই 5ই আগস্ট হচ্ছে 20তম, এই 20 বার ওনার লাইফের থ্রেট পার হয়ে এসেছেন। এই একজন যার 20 বার বেঁচে আছে তার উপরওয়ালা কেউ একজন আছে যে তাকে বারবার বাঁচাচ্ছে, কারণ দেশের মানুষের উপকার আসবে। এবং উনি একমাত্র দূরদৃষ্টি নেত্রী এবং দূরদৃষ্টি নেতা। শি ইজ এ স্টেটসম্যান, শি ইজ নট এনিমোর এ লিডার অফ এ পার্টি অর এ প্রাইম মিনিস্টার, শি ইজ এ স্টেটসম্যান। যে দেখতে পাচ্ছে রাষ্ট্রনায়ক, সে দেখতে পাচ্ছে যে খুব ভালোভাবে যে দেশের কি দুর্দশা আসতেছে সামনে, যে দেশটাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে গেছিল, 6.5% জিডিপি গ্রোথ হয়েছিল, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার কাছাকাছি আসছিল, বা ইউরোপিয়ান ছোট কোনো দেশের মতন আসছিল, যেখানে দেশটাকে একটা মডেল হিসাবে তৈরি করছে। সবাই বলতে বাংলাদেশ ইজ এ মডেল, যে ধ্বংসস্তূপ থেকে উঠিয়ে নিয়ে আসছে উনি। 2001 থেকে 2006 সালের মধ্যে খালেদা জিয়া পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তারপরে 2 বছর তত্ত্বাবধায়ক সরকার মঈন আর ফখরুদ্দিনের, তারাও এইটাকে খুব উঠিয়ে আনতে পারে নাই। তারপরে 9 সাল থেকে 24 সাল, এই যে 16 বছর যে সংগ্রাম করে উনি, যে তার আগে 4 বছর যে উনি পলিসি ইমপ্লিমেন্ট করে গেছিলেন, সেই পলিসিগুলোকে উনি ইমপ্লিমেন্টেশন করে গেছেন, পলিসি ফর্মুলেশন করলেন উনি 1996 থেকে 2001। তারপরে তাকে আবার জোর করে হারানো হলো। আমি যেটা আগে একবার বলেছিলাম, আওয়ামী লীগকে হারাতে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে এমনি হারানো যায় না, জনগণের সম্পৃক্ত কথা, কারণ এটা জনগণের পার্টি, এটা কৃষক, শ্রমিক, কামার, কুমার, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, কর্মজীবী এবং আমলাতন্ত্র সবার পার্টি, এটা বিজনেসম্যান সবার পার্টি। এটা এই
এই দলকে কখনো এইভাবে দাবিয়ে রাখা যাবে না, কারণ কারোর ক্ষমতা নাই বাংলাদেশকে, এই বাংলাদেশের আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারে, বঙ্গবন্ধুকে দাবিয়ে রাখতে পারে নাই। এহিয়া খান, টুক্কা খানের মতন দুর্ধর্ষ দানবরা। তার এখন সে দেখায় তো তারেক জিয়া, ওয়াকারুজ্জামান, এরা তো কোন ছাড়। ওকে, যদিও নিজের দেশের লোকই বঙ্গবন্ধুকে গুলি করে মেরেছে, কিন্তু শেখ হাসিনা, হ্যাঁ, তার ভয় নাই। ভয় একমাত্র উপরওয়ালার থাকবে, আল্লাহর ছাড়া কারোর কাছে তারা ভয় থাকবে না, ভগবান ছাড়া কারোর কাছে ভয় থাকবে না, বিশ্বখ্রিস্ট ছাড়া ভয় থাকবে না। আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি, তো উপরওয়ালা একজন আছে যার প্রতি ভয় থাকবে। এছাড়া মানুষকে কেন ভয় করবে? উনি যদি অন্যায় না করে থাকে তার বিচার এই পৃথিবীতেই হবে। আমি এটা বলবো, আজকে যারা তোতলাচ্ছে, আজকে যারা ভয়ে ভীত, কারণ তারা জানে শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসলে তাদেরকে একটাকেও ছাড় দেওয়া হবে না। তার আইনত আমরা মপ করে তাদেরকে মারবো না, তারা তো মপ করে আমাদের আওয়ামী লীগের কর্মীদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে, আমাদের ছাত্রলীগের আত্মীয় স্বজনকে সবাইকে তারা মারছে, কিন্তু আমরা তাদেরকে আইনত ভাবে বিচারের কাঠায় নিয়ে আসবো। আইনত ভাবে তাদের ডাকা হবে কেন তারা এইটা করেছে, কেন তাকে মেরেছে, কার বাড়ি কারো পুড়িয়েছে, 32 নম্বর কেন তারা আক্রমণ করলো, তারা কি ক্ষতি করেছে, তারা সেই ক্ষতিটা, এটা একটি স্পষ্ট পাকিস্তানিকরণ করার, তার জন্য এটা এরা করতেছে। আর শেষ কথা আমি বলবো, আমি রাতেক ভাইকে দেওয়ার আগে, এই যে আজকে সালাউদ্দিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তারেকে তো সাহস নেই সেভাবে কথা বলতে, যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, সে যে কথা বলে এবং চিন্তা ভাবনা করে তার কথা বলা উচিত। সে আসবে, আইনত আসবে। আর এই যে একটা টোকাই জাহিদুর রহমান, টোকাই জঙ্গি, এই যে উপদেষ্টা বানিয়েছে তারেক তার লোক পায়নি, একটা টোকাইকে উপদেষ্টা বানিয়েছে। এই টোকাই বলতেছে কি ইনসাফ করবে, কিসের ইনসাফ করবে, সে কিসের ইনসাফ করতে পারবে? তার সে বলার কে? ও একজন ডাক্তার, সে আইন সম্পর্কে কি জানে? আইন কয়টা পড়েছে, কয়টা লাইন আইনের পড়েছে, কনস্টিটিউশন সম্পর্কে কি জানে? তার তো সে হচ্ছে জ্ঞান পাপী। সে হয়তো পড়াশোনা করেছে কিছু, কিন্তু সে হচ্ছে জ্ঞান পাপী। কিন্তু এই ধরনের টোকাইগুলাই আমরা আইনের আওতায় আনবো, আইনের আওতায় এনে তাদের বিচার করব, এইটাই হচ্ছে আমাদের কথা। এখন আমাদেরকে বলছে যে আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা, আওয়ামী লীগের নেতারা এবং অনেকে নাকি এরা পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়নি, আমরা এটা বিচার করার জন্য পাগল হয়েছি। কিভাবে তোমরা একটা বৈধ সরকারকে উৎখাত করলে, সেটার বিচার করতে হবে। এই বিচারের জন্যই আমাদেরকে ফিরে আসতে হবে, এবং আসতে হবে উইথ এ ব্যাং, আসতে হবে একটা আওয়াজ দিয়ে, যে দেখো আমাদের উপস্থিতি দিচ্ছে, আমরা আছি, আমরা থাকবো এবং 1000 বছর ধরে থাকবো। ধন্যবাদ। তাই ওকে, এটা হলো ওদের ভয়, ওরা ভয়ে আবল তাবল বকতেছে। তবে এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের অনেকগুলো ভুল ছিল। ভুল আমি বলবো এই কারণে, ওনারা মনে করছিল যে ওনারা সাধারণ আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার, তারপরে দিয়ে এদের হত্যার বিচার করে ওনারা বিশ্বের মানবতার চ্যাম্পিয়ন হয়ে যাবেন। আসলে বাংলাদেশের আমরা আপনার পশ্চিমা বিশ্ব, বাংলাদেশ বিশেষত মানে আপনার গণতান্ত্রিক শক্তিকে কিভাবে দেখে, আমার মনে হয় ওনাদের সেই ধারণাটা ছিল না। এটা সামারি কোর্স ছাড়া কিছু করার মানে উচিত ছিল এটা করার। আপনি দেখেন আজহার, এই যে জঙ্গি আজহারের আপনার আপিল কোর্ট আর ইয়াতে রায় হয় 2014 সালে, 2025 সালে আসিয়া তার কিন্তু ইয়ে হয়নি, ফাঁসির কার্যকরী হয়নি। 11 বছর এটা ঝুলেছিল। সুপ্রিম কোর্টেও তার ইয়ে হয়ে গেছে, আপিল বিভাগে তার মানে ইয়ার রায় বহাল ছিল। তারপরে রিভিউর জন্য এই ঘুরাইতে এই অবস্থা। তাহলে এই আইন দিয়ে তো দেশ চলবে না, কারণ দেশ এইভাবে, কারণ হচ্ছে যে কোন দেশের অর্থ মানে একটা দেশের বাক স্বাধীনতার অর্থ এইটা না যে আমার দেশটাকে মানে না, তার কথা আমাকে থাকতে হবে। উই ডোন্ট অ্যাডমিট ইট, আমরা এটা মানতে পারি না। আমার দেশটাকে যে মানে না তার কথা বলার কোনো অধিকার নাই। শেখ হাসিনা কি করলেন? 30টা চ্যানেল খুলে দিলেন, মানে আপনার টেলিভিশন চ্যানেল, প্রত্যেক চ্যানেলে ডেইলি বৈশা মানে আপনার ইয়ার কি আপনার কি শেখ হাসিনার বিরুদ্ধে কীর্তি খেউড়ি দুনিয়ার কথাকে মানে টেবিল কাঁপাই ফেলে। আর ওনার সম্পর্কে নাকি মানে আপনার বাক স্বাধীনতা, আমাদের মাহমুদ আলম সাহেবেরা
প্রত্যেকদিন স্টোরি লিখতেন শেখ হাসিনা সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, ডেইলি একটা না একটা মানে রিপোর্ট ছাপাতেন আর কি। সে কোন গ্রামের মানে ছাত্রলীগের ছেলে কি অন্যায় করছে, কাকে মানে মারছে, কাকে মানে কোথায় চাঁদাবাজি করছে, কিছু না পাইলে সেটাই ওনাদের ব্যানার হেডিং। তাহলে আজকে এত কিছুর পরেও নাকি বাক স্বাধীনতা ছিল না, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। আর এখানে যখন জয় বাংলা বলেন আপনাকে জেলে নিয়ে যায়, আপনাকে মব দিয়ে আক্রমণ করে। আমার আজকে আসামিকে যখন কি আপনার ইয়ে থেকে পুলিশ আসা তাকে কোর্টে উঠায়, তখন তাকে আপনি বেইজ্জতি করেন, তাকে তার উপরে শারীরিক মানে নির্যাতন করেন। এটা পুলিশ কেউ দেখে না। আজকে একজন প্রফেসর সাহেবের সাথে দেখা হইলো, ওনাকে জেলে নেওয়া হইলো। মব আসি আক্রমণ করলো ওদেরকে, আর ওনাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দিল। এইভাবে একটা কেস হাজার বিষয় চলে আসছে। এখন আজকে আমি মনে করবো যে বাংলাদেশের পক্ষ শক্তি যেটা বলা হয়, একটা হলো বাংলাদেশ বিরোধী শক্তি, একটা হলো বাংলাদেশের পক্ষ শক্তি। যখনই আজকে হোক, কালকে হোক, পরশু হোক, বাংলাদেশের শক্তি মানে বাংলাদেশের শক্তিটাই মানে আপনার। কিন্তু আপনি যে শক্তির কথা বললেন, এই যে এখনো মব যেগুলো বলছেন, শেখ হাসিনাকে তো তারা হত্যা করতে চায়। শেখ হাসিনা আসলে তার নিরাপত্তা নিশ্চিত করবে কে? সরকার তো করবে না। এটা বড় প্রশ্ন, এটা বড় প্রশ্ন, এটা অনেক বড় প্রশ্ন। আবার বলেন, আমি একটু শুনি। এই যে আপনি যে শেখ হাসিনা মবের কথা বললেন, এখনো আদালতে মবের হামলা হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এখন শেখ হাসিনা আসলে মব যদি তৈরি করে তাকে নিরাপত্তা দেওয়া না হয়, তারা তো হত্যা করতে চায়। শুনেন, মনে আছে 68 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা মানে আমরা আগরতলা মামলার আসামি করে আমরা কি বলছিলাম? ক্যান্টনমেন্ট ঘেরাও করো, শেখ মুজিবকে মুক্ত করো। তখন তো বঙ্গবন্ধু হন নাই তিনি, শেখ মুজিবকে মুক্ত করো বলছেন নাকি? তখন তো পাকিস্তান আর্মি থেকে কি আমরা ওয়াকারের শক্তি কি বেশি আছে নাকি? ওয়াকারের শক্তি কি বেশি আছে? আজকে একজন রিপোর্ট করলো আমাকে, তাদের আরো প্রস্তুতি আছে। এখন মধ্যপ্রাচ্যে কাজ কাম কম, কিন্তু বাংলাদেশে রিমিটেন্স বেড়ে গেছে। এখন দেখা গেল যে কি, এটাকে অ্যানালাইসিস করে দেখা গেল যে রিমিটেন্স আসতেছে, বেশিরভাগ রিমিটেন্স আসতেছে এখন তুরস্ক থেকে। এবং তাদের নাকি আরেকটা প্রোগ্রাম আছে 6 মাসের মধ্যে আবার তার একটা হত্যাযজ্ঞ চালাবে। এই হইলো মানে ওদের হইলো কি সামনাসামনি জনগণকে নিয়ে কিছু করার ক্ষমতা ওদের নাই। এই আপনার মানে একটু আগে তো আপনারাও বলছেন, আমরাও বলছি, সারা দেশে আলোচনা চলছে যে এই যে তথাকথিত আন্দোলনটা হইলো, এই আন্দোলনের যে মানে 7.62 মানে 6.2 বোরের যে রাইফেলের গুলি, এটা তো ওদের উপদেষ্টারাই বলছে, সারা দেশের মানুষ বলতেছে। তারপরে এখন ওনারা আইসিটি আদালতে আমাদের ইয়ে করতেছে। শেখ হাসিনা তখন ছিলেন, আপনাদের মনে আছে, উনি একটা বিচারপতিকে দিয়ে একটা বিভাগীয় তদন্ত কমিশন করছিলেন, এবং উনি এটাও বলছেন যে এখানে জাতিসংঘের একজন প্রতিনিধি সহ এখানে করা হোক, তদন্ত করা হোক। তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে, যাদের বিরুদ্ধে দোষী হবে, তাদের আমরা শাস্তি প্রদান করব। আর হলো ওনাকে কি জন্য আপনার ফাঁসি দিল কিসের উপরে? ওই আপনার উনি তাপসকে ফোন করছিল যে মানে সেখানে যদি আপনার হয় মানে আপনার ভায়োলেন্ট হয়, সেখানে যেন গুলির নির্দেশ দেয়। এই ধরনের সিলি একটা কথা কোথায় টেলিফোনে কি বলছে, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ওই ধরনের একটা মানে ফালতু কতগুলো অভিযোগ নিয়ে তারাও হয়তো ফাঁসি রায়ে দিবে, তাদের তো সেই আছে। তবে এত সোজা পৃথিবীটা নাই আর কি। ওনারা কিন্তু ওই ইতিহাসটা বুঝে না, পড়ে না। এই যে জিয়াউর রহমান সাহেব তো 77 সালে উনি ক্ষমতায় থাকার জন্য আপনার খাইতে বসিয়া বাম হাত দিয়েও মানে আপনার রায়ের আগে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেটা কি টিকতে পারছেন? টিকতে পারেন নাই। কারণ হচ্ছে যে কি, এগুলা করি হত্যাযোগ্য করে, মানুষকে নিষিদ্ধ করে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে আপনি এখানে। কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাতাসে ভাসিয়ে আসে নাই। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। আপনার মনে আছে 1981 সালে যখন শেখ হাসিনা আসে, ওনার ছোট 2টা বাচ্চা, 17 বছরের একটা বোন, একটা ফ্যামিলির 18 জন সদস্য নাই।
এই অবস্থার মধ্যে ওনার মাত্র 34 বছর বয়সে উনি বাংলাদেশে আসেন। আসার পরে দল তিন ভাগে বিভক্ত, যে সেই দলকে উনি সাথে নিয়ে সবাইকে এক করে এই ভদ্র মহিলা গ্রামে গ্রামে নৌকা দিয়া পায়ে হাঁটা সারা দেশে ঘুরে দলটাকে সংগঠিত করে আপনার 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসে। এবং উনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যদি উন্নয়নের কোনো শব্দ থাকে, শান্তির কোনো শব্দ থাকে, উনি সেটা প্রথম ইন্ট্রোডিউস করেন। প্রত্যেকটা ক্ষেত্রে তার যে অল্প সময়ের যে মধ্যে যে অবদানগুলা, এগুলা কিন্তু ইতিহাসে লেখা। তারপরে 2009 সাল থেকে 2017 সাল তো মানে এখন তো আজকে তারেক জিয়া সাহেব থেকে আরম্ভ করিয়ে এই যে মানে আপনার ওনার নাম কিনা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, সবাই তো বুক জ্বালা, যেখানে যায় কথা তো সেটাই আসে। কথা তো মেট্রো রেলের কথা আসে, টানেলের কথা আসে, পদ্মা সেতুর কথা আসে, এত এত সেতুর কথা আসে, স্যাটেলাইটের কথা আসে, যেখানে যায় কথাগুলো তো এগুলো আসে। তো এগুলো উত্তরের জন্য কি করেন ওনারা, এগুলাকে একটু আন্ডারমাইন করার জন্য কথা বলে। কথা বলার পরে কি হয়, এগুলার গুরুত্ব আরো বেড়ে যায়, মানুষ এগুলা নিয়ে আরো বেশি আলোচনা করে। এগুলা আলোচনা না করে জনাবরা আপনারা মানে আপনার চাচা কি করছে, আপনি এই গত 2-2.5 মাসে কি করছেন, সেইটা জনগণের সামনে তুলে ধরেন। আপনারা এতগুলা বাচ্চা মারলেন, মানে আপনার মিনিমাম 500 তো হলো সরকারি হিসাবে, আরো কতগুলা মরছে, আমি ধরলাম সরকারি হিসাবে 500 বাচ্চা। এটা কি সোজা মতো ব্যাপার? আপনার আরেকটা প্রশ্ন দেখবেন রানী সাহেব শুধু একটু কথা 4,000-4,000-এর উপরে সেনা এবং সেনা অফিসারকে হত্যা করছে। তারপরে বঙ্গবন্ধু হত্যার ইনডেমনিটি উনি দিয়েছেন। আর এবারে ইউনূস আইসা, তারেক জিয়া সাহেব আইসা আজকে পুলিশ হত্যার বিচার করা যাবে না, মবে যেসব মবে যেরকম যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে বা হত্যা করছে, এটার কোনো বিচার করা যায় না। তিনটা ইনডেমনিটি দিছে ইউনূস সরকার সাহেব, 3টা ইনডেমনিটি, মানে কোনোটাই বিচার করা যাবে না। তাহলে আজকে এই যে যারা হত্যাকারী, যারা খুনি, এরা তো এতে উৎসাহিত হচ্ছে, যাই কিছু হোক আমি একটা করব, করার পরে আমি একটা যে কোনো আইনের কোনো একটা ফাঁকে আমি বের হয়ে যাবো, হয়তো আমার পরিচয় হয়তো জামাতের পরিচয় দিব বা বিএনপির পরিচয় দিয়ে একসময় আজকে 5-7 বছর জেল খেটে একসময় আমি বেড়ে যাই। আসলে তারা ইতিহাস তো তাই বলে, এরা তো একসময় বের হয়ে যায়। এই বাচ্চাটা চিন্তা করেন, এটা সমাজটা কত মানে অধঃপতনে গেলে এই একটা অবস্থা আমাদেরকে দাঁড়িয়ে যায়। তারপর এর আগে দেখছেন যে একটা ছোট বাচ্চা কি কক্সবাজারে হ্যাঁ 2.5 বছর না 3 বছর বাচ্চাকে তাকে মানে আর কি মানে তাকে নিয়ে জঙ্গলে নিয়ে তারপরে তাকে দর্শন করা হইলো, তাকে হত্যা করা হইলো। এটা একটা ঘটনা না তো, এটা তো মানে এখন দেশের শত শত ঘটনা ঘটতেছে। তারপরে ইউনূসের আমলে প্রায় 1000-এর উপরে নারী দর্শিত হইলো। তারপরে নারীরা একসময় দেখা যাচ্ছে যে আপনার আর কি তারা মানে সন্ধ্যার সময় মানে আপনার মার্কেটে যেতে পারে না, রাস্তায় বেরোতে পারে না, তাদেরকে মানে মহবাসী এসে তাদেরকে অপদস্থ করে। এই যে একটা মানে সারা দেশে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে একটা বিচারহীনতা সংস্কৃতি এবং মব কালচার, এই মব কালচার এখন মবেরা মনে করে কি আমরা যাই করব বিচার তো হবে না, কারণ আমাদের তো শেল্টার আছে, আমরা যা করব সেটাই আইন। এবং তাদেরকে আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা থানাতে শিবির এবং বিএনপির লোকজন বসা থাকে, অমুক জায়গায় যান, অমুকে ধরে নিয়ে আনেন, এবং তারা নিজেরা গিয়ে তারপরে ওর বাড়ি থেকে ধরে আনে অথবা সেখানে টাকা দাবি করে এবং তারা জেলখানার সামনে বসে থাকে। হ্যাঁ, কাউকে যদি ছাড়া হয় তাকে আবার অ্যারেস্ট করা হতো, তাদের মানে আপনার পরিবারের কাছে টাকা না চাইলে আরেকটা মামলা দিয়ে তাকে ধরাই দিবে। তাহলে এই যে সংস্কৃতি আপনি সৃষ্টি করছেন, এটার কি ফল কি আপনাকে ভোগ করতে হবে না? ওই যে আমার ভাই বলছেন, আপনার সেলিম ভাই বলছেন, আপনি যে মব সংস্কৃতি হয়েছে আমরা সেটা ফলো করবো না, হয়তো মূল নেতৃত্ব সেই কথাই বলবে, কিন্তু রে ভাই যার যে ছেলেটার মানে আপনার ভাইকে বাঁচাইতে গিয়া মা গেল, মাকে হত্যা করা হয়েছিল, যে ছেলে বেঁচে আছে সে কি ওদেরকে ক্ষমা করবে? না, করবে না। ওই ছেলে ক্ষমা করবে? আমার গ্রামে এক ভদ্রলোক বেচারা মানে সময় আপনার ইলেকশনের সময় নৌকার পক্ষে কাজ করছে,
অথবা তো মানে স্বতন্ত্র আছে আর নৌকার পক্ষে কাজ করছে বা আগেও করতো। হ্যাঁ, এখন ও বেচারা ধার খরচ করে একটা ঘর করছে, সে কোনো মানে অ্যাক্টিভিস্ট না। ওর ঘরটা পুরাটা মানে একটা নতুন ঘর ভাঙ্গা শেষ, এই তার কয়েক বছরে মানে আপনার সাধারণ মানুষ তো মানে সঞ্চয় করে মানে 2-2.5 লাখ খরচ করে তার ঘরটা করছে। তো ও কি ছেড়ে দেবে আপনার বড় মনে করেন? এইভাবে তো কয়েক লক্ষ আছে। তো আজকে আপনি দেশটাকে কোথায় একটা অরাজক পরিস্থিতি আপনি নিয়ে গেছেন, এবং এটা আপনার জন্য যেমন ভয়াবহ, এটা আপনি হয়তো পালাইয়ে যাবেন, কিন্তু যারা আপনার সবগুলো কি পালাই দিতে পারবে? কয়জন পালাবে? এখন আপনাদের পালাইবার সময় হচ্ছে, এটা তো পরিষ্কার কথা। এটা মানে লুকাচুরি করে লাভ নাই। আমরা ওই যে কি, ওই যে যারা একটু মুক্তিযুদ্ধ গেছিলাম আর কি, একটু বেকুব টাইপের মানুষ আর কি আমরা। কারণ বেকুব টাইপের মানুষ এই কারণে, ওই আমাদেরকে বঙ্গবন্ধু ভিতরের মধ্যে কি একটা মানে ঢুকাই দিল যে তোরা যা মানে 303 রাইফেল নিয়ে কইল, আমরা দাঁড়াই গেছি ট্যাঙ্কের সামনে, আমরা মনে করছি আমরা হারবো না, আমরাই জিতবো। তো সুতরাং আমরা ভিতরে রাখি, কথা বলি না, মানে আপনার পরিষ্কার ভাবে কথা বলি। তারপরে দেখেন এমন একটা চুক্তি করলো বিএনপি তো ইউনূস চুক্তি করলো, বিএনপি বাস্তবায়ন করতেছে। জামাত নাকি বিরোধী দল, একটা কথা বলে না। এখানে অন্যান্য যত দল আছে, ওই যে মোল্লারা আপনার এই যে মানে সরমনাই টোনাই, কোনো মোনাই কথা বলে না, কারণ সব মোনাইয়ের ঘরে ডলার চলে গেছে। আজকে ওই বেটা এখানে আমাদেরকে ইয়া করে, আমেরিকান পতাকা বা আমেরিকান আর কি রং দিয়া, আমেরিকান পতাকার রং দিয়া রিক্সা বিলায় আপনার আমেরিকান অ্যাম্বাসেডার। এই হইলো আমাদের এখানে, তারা এখানে উৎসব করতেছে বাংলাদেশে বৈশা। তো আপনারা যারা বিদেশে আছেন তাদেরকে একটু, ট্রাম্পকে একটু বলেন আমাদেরকে এটা তাদের 51 না 52তম ওই স্টেট হিসাবে নিয়ে যাক, পুরোপুরি আমেরিকান করে যাক, তাহলে আর ঝামেলা হবে না আমাদের। আমরাও বিনা ইয়েতে আর কি, বিনা ভিসায় আমেরিকা আপনাদের কাছে চলে যেতে পারবো। আমরা দুর্ভাগ্য, একজন মুক্তিযোদ্ধা দেশটা স্বাধীন করেছেন, আজকে হতাশা এই কথা বলেন। সেলিম ভাই, আমরা হ্যাঁ, আমি শেষ করতেছি। আমি তোমার প্রশ্ন যেটা প্রথমে রাজ্জাক ভাইকে করলা, যে শেখ হাসিনা যে আসবেন তার নিরাপত্তাটা কিভাবে হবে? হ্যাঁ, নিরাপত্তা না হয়ে তো আসবেন না, ওটা ব্যবস্থা করাই হবে। এবং যে আর্মি আজকে যে ব্যবস্থা মানে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, আমি প্রিটি শিওর আমাদের পক্ষের আর্মির লোকজনও আছে, তখন তারা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন যে শেখ হাসিনাকে আটমোস্ট প্রোটেক্ট। একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনাকে যারা নিয়ে গেছিল প্লেনে করে, তার মধ্যে কিন্তু আমাদের আর্মি অফিসাররাই ছিল এবং SSF-রা ছিল এবং এয়ারফোর্সের লোকরা। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি পক্ষেই ছিল তারা, এবং প্রকৃতপক্ষে আওয়ামী লীগের সরকারের পক্ষেই ছিল তারা। তো এরা যদি এইভাবে নিয়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই এটা হবে। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্নতে ফিরে আসি খুব কুইকলি, রামিসার ব্যাপারে। এই যে রামিসাকে এরকম রামিসার মতন প্রচুর খুন হচ্ছে 2 বছর ধরে, 2-2.5 বছর ধরে মপ করে খুন করা হয়েছে, মপ করে জুতামালা পরা হয়েছে, মপ করে মানে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার কাছে 500 বা 700, 800, 900, 1000-এর মতন ইনবক্স মেসেজ আছে যে তার বাড়ি পুড়ে গেছে, তার হাত ভেঙে ফেলেছে, তাকে মেরে মৃত্যু অবস্থাতে ফিরে এসছে। এই যে মব সৃষ্টি, যে মব কালচার করে সোসাইটির, সমাজের যে সোশ্যাল ফ্যাব্রিক একটা স্ট্যাবলিশ হয়েছিল 16 বছরের বা 20 বছরের মধ্যে, সেই সোশ্যাল ফ্যাব্রিকটাকে নষ্ট করে দিয়ে গেছে বাটপার ইউনূস, এবং তার পরবর্তীতে বাটপার তারেক জিয়া এবং বাটপার সালাউদ্দিন। তারা ওই একই ধারাবাহিকতা চলে যাচ্ছে। কারণ পুলিশ একটা ভিডিও বোধহয় আমরা দেখো নাই বা রাতে দেখেন নাই, একটা ভিডিওতে ছিল পুলিশ পালিয়ে যাচ্ছে, কারণ ওই উচ্ছেদ করতে গিয়ে চলে যাচ্ছে, তাদেরকে দোলানে দিচ্ছে। কারণটা কি? তাদের কাছে সাহস এসছে যে পুলিশ যদি আমাদের কিছু করে আমরা পুলিশ আক্রমণ করব। এই যে পুলিশের প্রতি যে অনাস্থাটা নিয়ে এসছে, যে এই যে 5ই আগস্টের পরে, এটাতে যে কতটা ক্ষতি হয়েছে সোসাইটির, এবং সোসাইটিটার আর একটা জিনিস আমি অ্যাড করবো এটার সাথে। একটা দর্শক একটু আগে একটা কমেন্টও করেছে, দেখলাম এই যে মৌলবাদীর যে উত্থানটা হয়েছে, এই মৌলবাদী উত্থানের মধ্যে দেখেছে যে যদি খুন করি তাহলে তো আমি বিদেশে উপরে চলে যাব, আমি তো 72 হুর পাবো, আমার কিছু হবে না। এই মৌলবাদীরাই, জঙ্গি মৌলবাদী যেভাবে উত্থান হয়েছে দেশের মধ্যে, এইটাকে দেশের নীতিগত মানে নৈতিকতা, মানুষের মনুষ্যত্ব এবং মানুষের মধ্যে হিংস্র ভাব,
পরিফোষিত হচ্ছে এই জন্যে যে আমি কিছু করলে পেয়ে যাবো, 5-7 বছর জেল খাটবো, তারপরে আমি জামাত হয়ে যাব বা বিএনপি হয়ে যাব, আমাকে ছেড়ে দেওয়া হবে। এই যে মনোভাবটা আসছে, এই জন্য তারা খুন করতে উদ্বুদ্ধ হচ্ছে। এবং এই যে রামিসার কেসটা, এটাও এরকম রামিসার প্রচুর আছে বাংলাদেশে, প্রচুর, তারা রিপোর্ট হচ্ছে না, এটা রিপোর্ট হয়েছে, সেই জন্য এটা নিয়ে আমরা কথা বলছি। এটা আটমোস্ট ইম্পর্টেন্স পাচ্ছে। এই যে দেহ একদিকে, বডি, মাথা একদিকে, যে খণ্ড বিক্ষিপ্ত, তার মানে তার মানসিক মানে প্রতিক্রিয়া, তার ব্রেন যে নষ্ট হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। কারণটা হচ্ছে কি, আশেপাশের প্রভাব তার করেছে। এটার জন্য দায়ী হচ্ছে প্রকৃতপক্ষে ইউনূস। এই যে হামে 1500-1600 বাচ্চাগুলো মারা গেল, এইটার জন্য দায়ী ইউনূস। তাকে তো কোর্টে আনা উচিত, তাকে তো বিচার করা উচিত। এবং তারা হাসিনার ফলস বিচার করতে চাচ্ছে, যেটা অবৈধ সরকার। তো এইভাবে তো দেশ চলতে পারে না, দেশ একটা সময় আসবে। এবং আমরা নিরাশাবাদ হচ্ছে এই জন্যে যে দেশে জনগণ জানে, দেশে জনগণ ভিতরে ভিতরে ফুসে উঠছে, এটা একটা টাইমে এটা আউটবাস্ট করবেই। এইটাতেই আশা রাখি আর কি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেখ হাসিনা যখন ফিরে আসবেন, তার মেক শিওর করবেন যে তার নিরাপত্তা আটমোস্ট পাওয়া যায়। যদি নিরাপত্তাটা না থাকে, তাহলে আমরাই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাদের দল থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং যেভাবেই হোক তার ব্যবস্থা করতে হবে। এই যে মব কালচার, এই যে একটা টোকাইয়ের যে ভিডিওটা দেখানো হলো, এই টোকাইকে নিয়ে কথাই বলা উচিত না। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, তার পরিবারের ব্যাকগ্রাউন্ড, তার এনভায়রনমেন্ট খারাপ, সে যে রাজাকারের পুত্র কিনা সেটাও আমার সন্দেহ আছে। এবং এই যে ধরনের কথাবার্তা যারা বলছে, এই জেনারেশনটা যে নষ্ট হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে এই মৌলবাদীর উত্থান। এই মৌলবাদী জঙ্গি উত্থানটাই হচ্ছে আসল কাজ। এবং এছাড়া বাংলাদেশের যে আসল হিস্ট্রি যারা জানে না, যেসব ছেলে পেলে এখনো এই মৌলবাদী স্টাইলে চলে, যে চিন্তা করে যে তারা যাচ্ছে যে সাইদির ছেলে বা গোলাম আজমের ছেলে, এরা কি করে দেশে এত দূর পর্যন্ত এগোতে পারে? তারা ব্যবসা বাণিজ্য করে কেন? তাদেরকে তো, যারা বাংলাদেশ রাষ্ট্রকেই মানে না, যারা রাষ্ট্র বিরোধিতা করেছে, তাদেরকে সমাজের মধ্যে ঠাঁই দেওয়া উচিত হয়নি। আমাদের এটা ভুল ছিল, আমি অস্বীকার করতে কোনো ভুল নাই। কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আমরা চাই যে আমরা এগিয়ে যাব, দেশেরকে ভালোবেসে দেশের লোককে উন্নত করে রাখতে জন্য। একটা সামান্য কথা বলি, এই যে শিশু বাল্য বিবাহ আগে ছিল 30% বা আরো একটু নিচে, এখন সেটা 39% হয়ে গেছে। এটা একটা স্ট্যাটিস্টিক্স দিই, যে শিশু কর্মী মানে বাচ্চাদেরকে যে এমপ্লয়মেন্ট করা হচ্ছিল, এটা কমে এসেছিল প্রচুর পরিমাণে। সেটা এখন 10 এক্সাক্ট পার্সেন্টেজ তো আমার মনে নাই, কিন্তু এটার পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে গত 2.5 বছরের মধ্যে। এই যে 2024 সাল থেকে এটা বেড়ে গেছে, মানে ডবল। মানে শিশু শ্রমিক এখন আবার সেটাকে শেখ হাসিনা কমিয়ে এনেছিলেন অনেক নিচে, 18% বোধহয় কি 10%-এর কাছাকাছি, এটা বেড়ে এখন তার ডবল হয়ে গেছে। তো এই যে শিশুদের প্রতি যে অন্যায়টা হচ্ছে, এটার জন্য দায়ী এই অন্তর্বর্তী সরকার ছিল, যেটা বর্তমান সরকার। এবং আজকে তারেকের সরকার এখন পর্যন্ত এমন কোনো পলিসি নেয়নি যেটাতে এটা ওই পলিসিতে, কারণ তারা যে কোনো পলিসি নিতে যায় সেখানে তাকে শেখ হাসিনার হাত দেখতে পায়। তো শেখ হাসিনা যে ফিরে আসবেন, আজকের যে টাইটেল, শেখ হাসিনা ফিরে আসলে কি হবে? শেখ হাসিনা ফিরে আসলে আমরা আইনের শাসন এস্টাবলিশ করব। প্রথম কাজ হচ্ছে আইনের শাসন আনতে হবে। পরবর্তী যেটা আছে ওগুলা আস্তে আস্তে সবই হবে, শিক্ষা, স্বাস্থ্য, সবগুলো আমরা নিয়ে আসবো। আমরা আইনের শাসন করব এবং জনগণকে সাথে নিয়ে আমরা কার্যকলাপটা করব। এইটা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসতে হবে। এবং শেখ হাসিনা বিজয়ের বেশে ফিরে আসবে, মাথা উঁচু করে ফিরে আসবে, এটা আমি বলে রাখছি। এবং এর মধ্যে কোনো ভুল নাই। যারা এখনো যেসব কুশীল গোলা দীপ্তিকরুজ্জামান থেকে আরম্ভ করে সুজনের যে সুজন, তারপরে যে আছে ওই নামটা কি দেবপ্রিয়, এইসব যে সুশীল বা কুশীল গুলো আছে, তাদেরকে চিন্তা করা উচিত। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোন রকম উন্নতি বা কোনো অগ্রগতি হবে না। শেখ হাসিনাই একমাত্র উপায় যে দেশটাকে একটা সঠিক পথে আনতে পারে এবং আইনে আনতে পারে। এইসব যেসব পুলিশ অফিসাররা আসে নাই, তাদেরকে যে জোর করে বাইর করে রাখা হয়, তারা যদি ফিরে আসে, তাদের ট্রেনিং আছে একটা, তারা এই ট্রেনিং এ পুলিশ হচ্ছে রক্ষা করবে, কিন্তু পুলিশকে এখন রক্ষা করলে পুলিশকে তারা মারে। তো এই যে সোসাইটির
একটা অধঃপতনটা হয়েছে, এই অধঃপতনের জন্য দায়ী হচ্ছে ইউনূস এবং এই মবগুলি, এই জঙ্গিগুলি এবং এই মৌলবাদী উত্থানটাকে বন্ধ করতে হবে। কারণ আমরা সেই ধর্মনিরপেক্ষতা দেশে ফিরে যেতে চাই, আমরা আমাদের 4 নীতিতে ফিরে যেতে চাই, সেইভাবেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। তো আমি দোয়া করছি এবং আমি আশীর্বাদ করছি যে শেখ হাসিনা সলিমতে ফিরে আসবেন দেশে এবং দেশের হাল ধরবেন এবং এইসব বোগাস কেস সবগুলো উড়ে যাবে। এগুলা কিছু থাকবে বলে আমার মনে হয় না, কারণ থাকতে পারে না। এবং আর্মি কে আমি আবার বলছি, তোমরা ব্যারাকে যাবে, তোমাদের কাজ হচ্ছে দেশের কে রক্ষা করার জন্য এবং তোমাদের কাজ মানে রাজনীতির মধ্যে ঢোকা না। তোমরা দেশকে ধ্বংস পথে নিয়ে যাচ্ছ। এর আগে তোমরা ধ্বংস করেছো 75 সালে, তারপরে 81 সালে, তারপরে আবার 2007 সালে, আবার এখন ধ্বংস করছো 24 সালে, এখনো চলে যাচ্ছে, এখনো তার ধ্বংসেতেই আছে। কারণ এই সরকারটা তো নামে মাত্র তারেকের সরকার, এটা চালাচ্ছে তো বিহাইন্ড দ্য সিন আর্মি চালাচ্ছে। আর্মি আজকে কাল হাত তুলে নিলেই তারা সরে যাবে। সুতরাং নিরাপত্তাটা ভারতও মেকশিওর করবে শেখ হাসিনার নিরাপত্তা আছে কিনা, তারপরেই সে আসবে। এত সহজ না। সালাউদ্দিন সাহেব যেসব কথা বলতেছে তার একবার চিন্তা করা উচিত। তাকে বাঁচিয়ে রেখেছিল আওয়ামী লীগ, তাকে বাঁচিয়ে রেখেছিল এস আলম, সেটা সে ভুলে যায় কেমন করে? সেটা তার ভুলে যাওয়ার কথা না। এটা